এত ব্যস্ত কেন তা বলো। পাওয়ার? মনে পড়ছে না তো। কার পাওয়ারে চলবো জানি না স্যার। তুমি কি জানো তোমাকে মেরে ফেললেও কেউ খুঁজে পাবে না? ও জানি না তো, একটু মেরে ফেলেন তো দেখি খুঁজে পাওয়া যায় নাকি। ফাজলামো করছো কি মনে হয়? আবির মুচকি হাসলো। তারপর আবির চেয়ারম্যানের সামনে বসে আছে। চেয়ারম্যান আবিরের প্রতি বিরক্ত। আবিরের চিন্তাতে বেলি বেগমের মাথায় হাত যেন। ছেলেটার যে কি হবে, কেন চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে গেল? সে তো এখানে নতুন, কাউকে কিছুই করেনি। তাহলে কেন চেয়ারম্যান তাকে এভাবে নিয়ে যাবে? যতই নিজের ছেলে বলুক, আবির তো তার রক্তের না। টেনশন আরো বেড়ে গিয়েছে। আবিরের মাকে কি জবাব দেবে তিনি? ভাবতেই পারছে না আর। কার কাছে যাবে সে? স্তব্ধ হয়ে বসে আছে উনি। শীতও যেন লাগছে না ওনার। ফারিয়া এসে বলে, কি হয়েছে আম্মু? চাদর না নিয়ে বসে আছো কেন? শীত লাগে না তোমার? ও হুম। কি হলো? কি হয়নি বল? ছেলেটাকে চেয়ারম্যান নিয়ে গেছে। কি কি করবে কে জানে। যদি আবিরকে মারে, যদি আধমরা করে, তখন কি হবে? ডাকছো কেন এখানে? না ডাকলেই তো সব ঠিক ছিল। হুদাই ডাকছো, এখন টেনশন করো। তুই সামনে থেকে যা তো, তোর সাথে কথা বলতেই ভাল লাগছে না। যত সব ঢং দেখলেই গা জ্বলে। ফারিয়া ভিতরে চলে যায়। বেলি বেগম মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। এদিকে চেয়ারম্যানের লোকজন আবিরকে ঘিরে ধরেছে। আবির চুপচাপ বসে আছে সোফাতে। চেয়ারম্যান বলে, আমার ছেলেকে তুমি হুমকি থামকি দিচ্ছ? ঢাকা থেকে আসার ছেলে এভাবে আমার ছেলেকে কিছু বলে যাবে? সেটা তো হবে না। আমি ইশারা করলে তোমার এখন হাত পা ভেঙে ঢাকাতে পাঠিয়ে দেবে আমার পোলাপেনেরা। তা কি তুমি জানো? আবির কিছু বলে না। হঠাৎ কতগুলো গাড়ির শব্দ শুনতে পায় বাইরে থেকে। চেয়ারম্যান বলে, ওই দেখতো, এত গাড়ির শব্দ কেন? কি হয়েছে? একটা ছেলে বাইরে যায়। কয়েক সেকেন্ড পর দৌড়ে আসে। চেয়ারম্যানকে বলে, স্যার, এমপি সাহেব এসেছে এখানে। চেয়ারম্যান চমকায়, বলে, এমপি? ওই মালটারে সাইড কর, ওটারে পরে দেখছি। এমপির বসার ব্যবস্থা কর। আবিরকে একটা ছেলে ধরে নিয়ে যায় অন্য রুমে। এমপি আসে ভেতরে। চেয়ারম্যান উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে স্বাগত করে। চেয়ারম্যান নিজে এমপিকে বসতে দিয়ে বলে, স্যার আপনি এখানে? আমাকে একটা ফোন করলেই তো আমি চলে আসি। হঠাৎ করে আসলেন, কিভাবে আপ্যায়ন করি বলেন তো? ওই কে আসিস? এমপি স্যারের জন্য কফির ব্যবস্থা। থামেন তো। আপনার কি চেয়ারম্যানের গদিতে থাকার ইচ্ছা আছে? কেন স্যার, কি হয়েছে? কি করলাম? আপনার ছেলে তো একটা চরম বেয়াদব। ডেইলি নাকি কার মেয়ের সাথে প্রতিদিন রাস্তাঘাটে ঝামেলা করে বেড়ায়, মেয়েটাকে টিস করে। জানেন টিসের শাস্তি কি? ওরে যে জেলে চালান করে দেয়নি, সেটাই তো কপাল আপনার। আর যার সামনে পড়ছে, সে আপনার ছেলেকে কেবল হুমকি দিয়েছে বলে বেঁচে গেছেন। আপনি শুকরিয়া আদায় করুন, উনি এখানে বেড়াতে এসেছেন বলে কিছু করেননি। শুনলাম তাকে নাকি তুলে আনছেন। কই উনি? মানে আপনি কার কথা বলছেন স্যার? আবির ওর নাম। কই সে? স্যার আপনি এখানে? আমাকে একটা ফোন করলেই তো আমি চলে আসি। হঠাৎ করে আসলেন, কিভাবে আপ্যায়ন করি বলেন তো? ওই কে আসিস? এমপি স্যারের জন্য কফির ব্যবস্থা। থামেন তো। আপনার কি চেয়ারম্যানের গদিতে থাকার ইচ্ছা আছে? কেন স্যার, কি হয়েছে? কি করলাম? আপনার ছেলে তো একটা চরম বেয়াদব। ডেইলি নাকি কার মেয়ের সাথে প্রতিদিন রাস্তাঘাটে ঝামেলা করে বেড়ায়, মেয়েটাকে টিস করে। জানেন টিসের শাস্তি কি? ওরে যে জেলে চালান করে দেয়নি, সেটাই তো কপাল আপনার। আর যার সামনে পড়ছে, সে আপনার ছেলেকে কেবল হুমকি দিয়েছে বলে বেঁচে গেছেন। আপনি শুকরিয়া আদায় করুন, উনি এখানে বেড়াতে এসেছেন বলে কিছু করেননি। শুনলাম তাকে নাকি তুলে আনছেন। কই উনি? মানে আপনি কার কথা বলছেন স্যার? আবির ওর নাম। কই সে? আমি আপনার কাছে কফি খেতে আসিনি, আবির সাহেবকে নিতে এসেছি। আপনার মাথাটা খারাপ হয়েছে বুঝতে পারছি। জানেন উনি কে? উপর থেকে নির্দেশ দেওয়া আছে তাকে রিভিল না করতে, তাই কিছু বলছি না। তবে একটা সতর্ক করে দিয়ে যাচ্ছি, যদি নিজের চেয়ার সামলাতে চান তাহলে আবিরের থেকে যতটুকু পারেন দূরত্ব রেখে চলেন। মানুষটা যেমন ঠান্ডা মেজাজের, তেমনি কিন্তু ভয়ঙ্কর। তখন আমি আপনাকে বাঁচাতে পারবো না। ওনার একটা কথাতেই আপনার বাড়ি সার্চ করা হবে, কোথায় কোন টাকা রাখছেন সব বের হয়ে যাবে। না পেলেও আপনার নামে মিথ্যা গল্প সাজিয়ে প্রকাশ করবে আপনার বাড়িতে অনেক টাকা পাওয়া গেছে। দুদক পাঠিয়ে আপনার যে কি হাল করবে বুঝতেও পারবেন না। কি বলছেন এসব? ওই আবিরকে নিয়ে আয় তোরা। যা ভদ্রভাবে আনবি। আবিরকে নিয়ে আসে।
আবিরকে দেখে এমপি দাঁড়িয়ে যায়। আবির বুঝতে বলে। চেয়ারম্যান নিজে চেয়ার ছেড়ে দেয়, কফি আনতে বলে ওনাদের জন্য। আবির চেয়ারম্যানের জায়গাতে বসতে বসতে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে আমার বোনকে বিরক্ত করে। সোজাভাবে যেটা বোঝেন সেটা হলো টিজ করে। দণ্ডবিধির আইনের ৭৬, ২৯৪ ও ৫০৯ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্যদের বিরক্তি সৃষ্টি করে কোনো প্রকাশ্য স্থানের কাছাকাছি, তার সাথে কোনো অশ্লীল কাজ করে অথবা কোনো প্রকাশ্য স্থানে কোনো অশ্লীল গান, গাথা, সঙ্গীত বা পদাবলী গায়, আবৃত্তি করে বা উচ্চারণ করে, বাজে কথা, ইঙ্গিত, আচরণ যেমন ওড়না টেনে নেয়, সেই ব্যক্তি ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। আর আপনি যেহেতু ইল্লিগালি ছেলেকে সাপোর্ট করছেন, আমিও ইল্লিগাল স্টেপ নিতে পারি, তখন 1 বছরের জায়গাতে 10 বছরও করে দিতে পারি। স্যার আসলে মানে আমি জানতাম না রোহান এসব করে বেড়ায়। সরি স্যার, আমি ছেলেকে শাসন করব। প্লিজ কিছু করবেন না আপনারা। ঠিক আছে এমপি সাহেব, চলেন। স্যার দুপুর তো হয়ে গেছে, লাঞ্চটা করে গেলে হতো না? না, আম্মু চিন্তা করছে। এমপি সাহেবের সাথে আবির বের হয় অনেকগুলো গাড়ি গার্ড নিয়ে। এমপি সাহেবের সাথে গাড়িতে করে আসে আবির। গেটের সামনে এসে আবির নেমে যায়। গাড়ির শব্দ শুনতে পায় ভিতর থেকে ওরা সবাই। আবির এমপিকে বিদায় দিয়ে ভিতরে প্রবেশ করে। আবিরকে দেখে বেলি বেগম দৌড়ে আসে কাছে। আবিরের হাতে মুখে হাত দিয়ে বলে, ঠিক আছিস? কোথাও কিছু হয়নি তো? কিছু বলেনি তো ওরা? না তো আম্মু, ঠিক আছে আমি। কে কি বলবে, আসলে আমি একটু ফেমাস ফটোগ্রাফার তো, এজন্য ওদের একটা ফাংশন হবে বলল, সেখানে আমাকে ক্যামেরাম্যান হিসেবে সাইন করালো, এতটুকুই। চিন্তা নেই, কিছু হয়নি। ইস, চিন্তা করে দেখো মুখের কি অবস্থা করছে। হইছে হইছে, ঢং রাখ। কত চিন্তা হচ্ছিল জানিস তুই? দুপুর হয়ে গেছে, রান্নাও শেষ, খাবি চল। অনেক ক্ষুধা লাগছে, চলেন। আবিরকে টেনে নিয়ে যায় কিচেনে বেলি বেগম। আবিরকে খাবার বেড়ে দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছে। বাকিরা সবাই ডাইনিং এ বসে খাচ্ছে। তরকারির কামলাতে তরকারি আনতে আসে ফারিয়া। এসে দেখে তার মা আবিরকে চেয়ারে বসিয়ে খাইয়ে দিচ্ছে। ফারিয়া কোনো কথা না বলে চুপচাপ ভিতরে প্রবেশ করে। আবির বলে, আর খাবো না আম্মু, অনেক খাইছি। কয়েক গাল খেয়ে বলে নাকি অনেক খাইছে। চুপচাপ বসে থাক। মায়ের জন্য আমার মায়ের ভালোবাসার শেষ নেই। জীবনে আমাকে এভাবে খাওয়ালোও না। চিন্তা কিসের, আপনিও বসে খান, আমি যাই। কোনো দরকার নেই, ভাগের কিছু আমার লাগবে না। আপনাদের ঢং আপনারা দেখেন। ফারি, কই তুমি? এত দেরি? কাব্য কিচেনের ভিতরে আসে, দেখে হবু শাশুড়ি আবিরকে খাইয়ে দিচ্ছে। কাব্য হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। কাব্য বলে, বাহ মা, আপনার ছেলেকে এত ভালোবাসা, আমাদেরকে একটু দিবেন না ভালোবাসা? কেন দিব না? তবে আবিরের আগে হোক, তারপর। কোনো দরকার নেই কাব্য, আমি তোমাকে খাইয়ে দেবো, চলো। আহা, তাহলে তো অনেক ভালো হবে। চলো চলো। ফারিয়া চলে আসে কাব্যকে নিয়ে। কাব্য ফারিয়াকে খাইয়ে দিতে বলে। তখনই ফারিয়া বলে, খাবার খাও, আমার বাথরুমে যেতে হবে, পরে দেব। ফারিয়া এটা বলে চলে যায়। তারপর বিকালে সবাই উঠানে এসে বসে আছে। আবির আসে, বৃষ্টি চেয়ার এনে দেয়। আবির বলে, আর তো মাত্র 4 দিন পর বিয়ে, তোমরা কি সাউন্ড বক্স আনবা না? বিয়ে বাড়ির তো কোনো আমেজই নাই, প্যান্ডেল নেই, গেট নেই, লাইটিং নেই, কি যে করো তোমরা। কারো কোনো আগ্রহই নেই দেখছি। সবাই একটু নাচবে গাইবে তা না। আপুর বিয়েটাও যে রাজ সাহেবের সাথে হলো, ঠিকমতো জানতেও পারলাম না। দূর। তারপর তো ফারিয়া বান্ধবী বিয়ে হলো, এখনো মজা করতে পারলাম না। ঠিকই তো ভাইয়া, এসব কিছু না হলে কি বিয়ে বাড়ি বলে কোনো বাড়ি থাকবে না? আম্মুকে বলে আসি। আর আপনার তো গিটার বাজি, গান শোনানোর কথা, গিটার কই? বৃষ্টি কথাগুলো বলে দৌড়ে ভিতরে যেতে থাকে। ফারিয়া ডাক দেয় বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি তো দৌড়। আবিরও গিটার আনতে ভিতরে চলে যায়। গিটার নিয়ে অনেক পরে ফিরে আবির। বৃষ্টির দিকে তাকায় আবির। বৃষ্টি মন খারাপ করে বসে আছে। আবির বলে, কি হয়েছে, মন খারাপ কেন? এমনি। গান শোনান না কেন? গান শোনান। আচ্ছা। আবির গান শুরু করে ভ্রমর কইও গিয়া। আবিরের মনে তো রাধার প্রেম। রাধার মানে ফারিয়াকে উদ্দেশ্য করেই তো গাইবে। ফারিয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। বেশ কিছু সময় আড্ডা চলে। কাব্য তো আবিরের ভক্ত হয়ে গেছে। আবিরের গল্পই যেন করছে সবার সাথে। আড্ডার এক ফাঁকে কাব্য বলে, আবির ব্রো, আপনি এত সুন্দর করে মিশন সবার সাথে, আপনার গার্লফ্রেন্ড কিছু বলে না? নেই তো, বলবে কি? নেই? বিয়ের ব্যস্ত হয়ে গেল, জিএফ নেই? ইস। ভাইয়াকে বিয়ে দিব, গফের দরকার নেই। ও ব্রো, আমার একটা কাজিন আছে, নাম অর্নি, সে আপনার জন্য পারফেক্ট।
আমি বিয়ের ব্যবস্থা করতে পারি। ওই নিজের বিয়েতে এসে নিজের বিয়ের ঘটকালি করে বেড়াও। যাও, তোমারই বিয়ে হবে না। কি হলো এটা? আমি কি করলাম? আবির ব্রোকে একটা লাইফ পার্টনার খুঁজে দেব? আজাইরা, উনি কি তোমাকে একবারও বলেছে? কাব্য ব্রো, অর্নি কবে আসবে? ব্যবস্থা করেন। এই তো আবার আবির ব্রো বলেছে, এবার তো আর কোনো সমস্যা নেই। সব মেয়ে ওনারে এনে দিয়েন ভাইয়া। না না, অর্নি ওনার জন্য পারফেক্ট। আমিও পারফেক্ট কাউকে চাই। কেউ কি আর পারফেক্ট হতে পারে? ডাকেন ব্রো, জলদি। আড্ডা ভালো লাগছে না, মাথা পেইন করছে। পরে আসবো, আড্ডা দাও তোমরা। ফারিয়া শোনো, কই যাও? মাথা টিপে দিয়ে আসো। কোনো দরকার নেই, ঘটকালি বিজনেস করো, গেলাম। ফারিয়া চলে যায়। আবির ফারিয়ার চলে যাওয়ার দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফারিয়ার বলা কথা মনে পড়ছে আবিরের। আবির, টু বি অনেস্ট, আমি তোমার থেকে চলে গেলে তোমার কথা যে খুব মনে পড়বে, বা তোমার কথা যে আমি সবসময় ভাববো, মন খারাপ করে থাকবো, এরকম কিছুই হবে না। আমি নিজেকে সামলে নিতে পারি। আমি যেমন অনেক ভালোবেসে লয়াল হতে পারি, তেমনি নিজেকে সবকিছু থেকে দূরে রাখতে পারি। আবির ফারিয়ার কথাগুলো মনে করে কষ্টের একটা হাসি দেয়। রাত 8টা বাজে। আজকেও কুয়াশা পড়েছে অনেক। আবির উঠানে বসে আছে একা, মাথার উপরে গাছের আশ্রয়। একটু আগে সিয়ামের কল এসেছিল। আবিরকে জানিয়েছে তারা বাবলু সর্দারকে তুলে নিয়ে গেছে এলাকা থেকে অনেক দূরে। আচ্ছা মতো বাবলুকে পিটানো হবে, তারপর বাড়ির সামনে আবার রেখে আসবে। সাথে বেলি বেগমের কাছে যত টাকা পায় সবটাও দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে বেলি বেগমের সাথে বেয়াদবি করলে সোজা মরবে, এটা নিশ্চিত। আবির সিয়ামের সাথে মেসেজ করে ফোনটা পকেটে রাখতে যাবে, তখনই ইরানি এসে পাশে দাঁড়ালো। আরে ইরা যে, এত রাতে ঘুম আসেনি নাকি? না, আপনি কি করেন ঠান্ডাতে? আগুন দেখি। আগুন দেখেন? আগুন দেখার কি আছে? আগুনে নিজের চেহারা দেখি। এটা সম্ভব? কল্পনাতে সম্ভব। আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে সবকিছু কল্পনাতে সম্ভব। সে যদি আপনার নাও হয়, তবু আপনি তাকে নিয়ে যে কোনো কিছু কল্পনা করতে পারেন, হোক সে ভালো বা খারাপ। আপনার চোখে আমি কেমন? ভালো, সুন্দর। সবাই সুন্দর হয়। কারো চোখ, কারো ঠোঁট, কারো হাসি, কারো কথা। মানুষ কারো প্রেমে পড়ে, সেটা সহজ হিসেবে দেখলে সৌন্দর্য দেখে প্রেমে পড়ে। এক্ষেত্রে হাসি, কালো চোখ, হেয়ার থাকে, কিন্তু মানুষ কারো কথার প্রেমে পড়ে খুব কমজন। তবে এই কমজনগুলোই অতিরিক্ত ভালোবাসতে পারে। কারো কথার প্রেমে একবার পড়ে গেলে সেই প্রেম অনেক কঠিনতম হয়। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপনাকে যদি কেউ ভালোবাসে, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। আবির উচ্চস্বরে হাসলো। ইরানি আবিরের হাসি দেখে অবাক হয়। ছেলেটা এত হাসছে কেন তার কথা শুনে? আবির হাসি থামিয়ে বলে, আমরা যা ভাবি বা দেখি সেটা অতি সহজ করে দেখি, আবার অনেক সময় কঠিন করেও দেখি। আকাশের মেঘ, উড়ে চলা সৌন্দর্যের কখনো আকাশের মেঘ হয়ে কল্পনা করবেন, দেখবেন মেঘ হতে ইচ্ছে করছে। আপনাকে একটা কথা বলি, আপনি না বললেন আপনার প্রেমে পড়লে কেউ আমাকে ছেড়ে যাবে না? আসলে আমার কথা শুনে এটা বলছেন। আজ আপনার আমার কথা ভালো লাগছে, চুপচাপ শুনছেন মন্ত্রমুগ্ধের মতো। কিন্তু আমি জাস্ট সুন্দর করে কথা বলতে পারি, এটা কারোর জন্য পারফেক্ট না। আসলে আমি পারফেক্ট না, তাই আমাকে ছাড়ার 1000টা কারণ থাকবে, কিন্তু আমার সাথে থাকার একটাও কারণ থাকবে না। অনেক রাত হয়েছে, রজনীগন্ধাদের এত রাত জাগতে নেই। শিশিরের কুয়াশা তাকে আঁকড়ে ধরে, ঘিরে ভিজিয়ে দেয় পুরো শরীর। যদিও রজনীগন্ধাদের শীত লাগে না, শিশির জমে তাদের গায়ে। আমি মালি হয়ে কেনই বা এ ভালোবাসা নষ্ট করব? আপনিই থাকেন, আমিই যাই। আবির উঠে দাঁড়ায়। ইরানি আবিরকে ডাক দেয়। ছেলেটার কথা শুনতে তার অনেক ভালো লাগে, কিন্তু কেন? ছেলেটা তো তাকে পটাচ্ছে না, তাকে কোনো ইঙ্গিত দিচ্ছে না, এমনকি কোনো প্রেমের প্রস্তাবও তো দেয়নি। তাহলে কেন তার প্রতি অ্যাট্রাকশন কাজ করছে? ইরানি যেন মুগ্ধ আবিরের কথা, আচরণে। আবির শোনেন। জি। আর একটু থাকবেন আমার সাথে? আপনি বক বক করবেন, আমি শুনবো। না, পারবো না। কেন? আমি কথা বললে প্রথমে আমার কথার প্রেমে পড়বেন, তারপর বিরক্ত হবেন। আমি প্রেমে পড়াকে সাপোর্ট করি, বিরক্তিকে নয়। তাই বিরক্তি জমার আগেই আমার শিশিরের শহরে রোদ উঠুক। বিরক্তির কুয়াশা যেন আমাকে আপনাকে ঘিরে না ধরে। ধরলে ক্ষতি কি? কথা বলে ঠিক করে নেবেন। কুয়াশা এতটাই প্রখর হবে যে রাগের শৈত্যপ্রবাহ তখন উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হবে। তখন মনকে করবে রুক্ষতা।
গুড নাইট। আবির হেঁটে চলে আসে। ইরানি অপলক দৃষ্টিতে আবিরের চলে যাওয়া দেখতে থাকে। আবির এখন বেলি বেগমের কাছে যাবে। মন খারাপ আবিরের অনেক। ফারিয়ার সাথে যখন আবিরের রিলেশন ছিল, ফারিয়ার সাথে যতবারই আবিরের ঝগড়া ঝামেলা হয়েছে, আবিরের মন খারাপ থেকেছে, ততবারই বেলি বেগমকে কল করে আবির কথা বলেছে। ওনার সাথে কথা বললে আবিরের মন ভালো হয়ে যেত। দুজনে ফ্রেন্ডলি কথা বলতো। তারপর বেলি বেগম ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে আল্লাহর জিকির করতে থাকে সকালের আলো না ফোটা অবধি। আজকেও ব্যতিক্রম হয়নি। আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। বৃষ্টির কথা মনে পড়ছে ওনার। বৃষ্টি বলেছিল ফারিয়াপুর বিয়েতে মিউজিক, প্যান্ডেল, ডেকোরেশন, বাড়ি সাজানো এসব হবে না আম্মু। বেলি বেগম এসব শুনে বৃষ্টিকে বকা দিয়েছে, কারণ এমনিতেও অনেক টাকা দেয় না উনি। তার উপর ফারিয়াকে বিয়ে দিচ্ছে, আত্মবিদায় করতেই তো অনেক খরচ। এসবের পিছনে টাকা গেলে অনেকটা সমস্যায় পড়বেন উনি। তার উপর বাবলু সর্দার যদি বিয়ের অনুষ্ঠানে আসে, কি যে হবে ভাবতেই বেলি বেগমের বুকের ভিতরটা কেমন খচ করে উঠল। উনি দিনের আলো পড়তেই বাহিরে আসলেন। গ্রামের স্কুল মাঠে ভোর ভোর কেউ থাকে না, হাঁটতে বেশ ভালোই লাগে ওনার। সেদিকে যাওয়ার জন্য মেন গেটের দরজা খুলতে যাবে, তার আগেই বাইরে থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। বেলি বেগম কোনো না ঝামেলায় পড়বে কিনা ভেবে কিছুটা ঘাবড়ে যাচ্ছে। গেট ওপেন করলেন উনি। তাকিয়ে দেখে কতগুলো ছেলে দাঁড়ানো। বেলি বেগম কিছু বলতে যাবে, তার আগেই সবার মধ্য থেকে পিয়াস নামের ছেলেটা বলল, আন্টি, আপনি কি বেলি? এটা কি বেলি বেগমের বাসা? হ্যাঁ, আমি সে। কিন্তু তোমরা? আন্টি, আমরা হলাম ডেকোরেটরের লোক। 3-4 দিন পর তো এ বাড়িতে বিয়ে। বাড়িটা সাজাতে এসেছি, গেট বানাতে এসেছি, প্যান্ডেল করব, সাউন্ড বক্স আনা হয়েছে। কেমন ধরনের গেট যাচ্ছেন আমাদের একটু বলবেন। আর বাড়ির কোন দিকে বেশি লাইটিং বা ছাদের দিকেও লাইটিং করব কিনা জানাবেন। মানে এত কিছু? কিন্তু কিসের কিন্তু? এত কিছুতে তো অনেক টাকা। মানে আমি তো কাউকে কিছু বলিনি। আর তাছাড়া এগুলো করতে তো কত টাকা লাগবে? 1 লাখের মতো লাগবে। কিন্তু আপনি চিন্তা করছেন কেন? 1 লাখ? এত টাকা? টাকা পুরোটাই পরিশোধ করা হয়েছে। কি কি লাগবে সেসবও বলবেন। বিয়ের দিন খাবার সার্ভ, রান্নার জন্য লোক সবাই আসবে। আপনি চিন্তা করবেন না। কি মানে এটাও কনফার্ম হয়ে গেছে? কিন্তু আমি তো এসবের কিছুই বলিনি। আপনার ছেলে আছে না, উনি সব করেছে। এখন কি ভিতরে যেতে পারি আমরা? অনেক কাজ, এজন্য ভোর থেকে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসো। ওই ফারান, বাসের গাড়িগুলো গেটের সামনে আন। বাসগুলো এখানে রেখে সবচাইতে সুন্দর ডিজাইনের গেট সাজাবি। সব দিক নজর রাখবি, কাজ যেন নিখুঁত হওয়া চাই, না হলে সমস্যা আছে। আর লাইটিং এর লোকেরা, তোমরা ছাদ থেকে শুরু করে পিছন দিক থেকে সাজানো শুরু করবা। লাইটিং যেন ডিস্টার্ব না থাকে। পিয়াসের লোকেরা ভিতরে আসে। বেলি বেগম খালি হাঁ করে তাকিয়ে দেখতে থাকে। বাড়ি থেকে লোকজনের কথাবার্তায় বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। এত লোকজনের কথায় বাইরে চলে আসে সবাই। প্যান্ডেল, লাইটিং, বক্স সব কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টি তার মার দিকে তাকিয়ে অবাক হয়, কারণ উনি বকা দিয়েছে সেদিন, আর আজকে ডেকোরেশনের লোক আসলো। বিষয়টা কি হলো? কিছু সময় পর আবির উঠে বাইরে আসে। আবিরকে দেখে পিয়াস এগিয়ে আসে, আবিরকে সালাম দেয়, বলে, স্যার, শিয়াম সাহেব ফোন করে সব কিছু বলেছে। আমরা পেমেন্ট পেয়ে গেছি, দ্রুতই চলে এসেছি ঠিকানায়। আপনার কোনো চিন্তা নেই, সব কিছু পারফেক্ট হবে, নিশ্চিন্তে থাকুন। আচ্ছা। আবির, এদিকে আয়। হ্যাঁ আম্মু, আসছি। আবির বেলি বেগমের কাছে যায়। বেলি বেগম তার হাত ধরে বাইরে নিয়ে যায়। আবিরকে প্রশ্ন করতে যাবে, আবির বেলি বেগমের কাছে যায়। বেলি বেগম তার হাত ধরে বাহিরে নিয়ে যায়। আবিরকে প্রশ্ন করতে যাবে, তার আগেই আবির বলে, 1 লাখ টাকা আমার সৎ পথে আয় করা আম্মু। বৃষ্টি সেদিন আপনাকে বলছিল বড় অনুষ্ঠানের কথা। গিটার আনতে গিয়ে শুনতে পেয়েছিলাম আপনার সব কথাগুলো, তাই সবকিছু ব্যবস্থা করেছি। আপনি তো বলেন আমি আপনার ছেলে, তো ছেলে হয়ে মায়ের মন খারাপ মেনে নিতে পারি বলেন? নাকি আমাকে বকা দিয়ে পর মনে করবেন? আমাকে ছেলের অধিকার দিয়েছেন, আমি কিছু করতে পারবো না? আচ্ছা, তাহলে ওদের বলে চলে যেতে। না না, এসব কথা কি বলেছি? বেশি বুঝিস তুই। আচ্ছা যা, সব দায়িত্ব তোর, যা ইচ্ছে কর। তাহলে এখন হাসিন, একটু মন খারাপ করবেন না, সবকিছু আমাকে বলবেন। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে নে, খাবার দিচ্ছি। বেলি বেগম ভিতরে চলে আসে। বৃষ্টিকে বলে, এসব তোর ভাইয়া করেছে, নে এবার দেখি কত মজা করতে পারিস। সবাই খুশি হয়, কিন্তু একজন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, আর সে হলো ফারিয়া। প্রচন্ড রাগ হচ্ছে ওর।
আবিরের পিছু পিছু বাড়ির ভিতরে আসে। আবির ওয়াশরুমে প্রবেশ করে দরজা আটকাতে যাবে, তখনই ফারিয়া দরজা ঠেলে ভিতরে আসে। তারপর নিজেই ভিতর থেকে দরজা আটকে দেয়। আবির বলে, আরে আরে এসব কি? আমি তো হিসু। চুপ, বেশি কথা বললে হাত পা বেঁধে ট্যাপের নিচে শুয়ায় রাখবো, শয়তান ছেলে। আবির চুপ হয়ে যায়। দুজন দেয়ালের দুই পাশে দাঁড়িয়েছে হেলান দিয়ে। আবির তাকাতে পারছে না ফারিয়ার দিকে, আর ফারিয়া তাকিয়ে আছে আবিরের দিকে। দুজনে কেউ কিছু বলছে না। 5 মিনিট পর আবির বলে, আরো মানুষের তো সকাল সকাল ওয়াশরুমে দরকার পড়বে, তাই না? আমি যাই। চুপ থাক, আমি যেতে বলেছি। কি সমস্যা? কোনো সমস্যা নেই। তো এত ঢং কোথা থেকে আসে? কি করলাম? কি করলাম? এসব মিউজিক অনুষ্ঠানের কি খুব দরকার ছিল? বিয়ে বাড়িতে অনুষ্ঠান হবে না, ডিজে মিউজিক বাজবে না, তা কি হয়? হ্যাঁ হয়, কত জায়গাতে তো হচ্ছে। আমার ইচ্ছা, আমি আর আম্মু বুঝবো, কাউকে এত এক্সপ্লেইন করতে পারবো না। বাই দ্য ওয়ে, এসব অনুষ্ঠান কি আপনার খারাপ লাগছে? আই মিন, এক্সকে ভুলতে পারছো না? ইস, ফালতু চিন্তা ভাবনা। আমার কেন খারাপ লাগবে? রাগ লাগবে। রাগ লাগবে? রাগের কথা তো বলিনি। তার মানে সামথিং সামথিং। চলেন চলেন, পালিয়ে যাই। ধুর, কার সাথে কথা বলতে আসলাম আমি? মনেই ছিল না মানুষটা বেশি বোঝে। ফারিয়া দরজা খুলতে যাবে, তখনই আবির ফারিয়ার হাত ধরে। দুজনের হাতই কাঁপছে। ফারিয়া যেন ফ্রিজ হয়ে গেছে। আবির একটু এগিয়ে আসে ফারিয়ার দিকে। ফারিয়া দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। দুজনের চোখের দিকে তাকিয়েছে। কারো চোখে পলক পড়ছে না। চোখে আছে না বলা অজস্র কথা। এই কথার খেয়াতে যেন অজস্র জলরাশি, একটা ছোট্ট ঝড়ের অপেক্ষা। দুমড়ে মুচড়ে যাবে তারপর সবকিছু। আবিরের কি হয় সে নিজেও জানে না। ফারিয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় আবির। ফারিয়াও যেন সম্মোচিত হয়ে যায়। আবিরের চুমুতে রিয়েকশনের বদলে সাড়া দেয়। এভাবে চলে বেশ কিছু সময়। দুজনের যেন বহু বছরের অতৃপ্ত চাওয়া পূরণ হলো আজ। দুজনের এমন মুহূর্ত চলছে বিরতিহীনভাবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দুজনেই এক ঝটকাতে আলাদা হয়ে যায়। হাঁফাতে থাকে দুজন, লজ্জাও পাচ্ছে দুজন। দরজার ওপাশে বেলি বেগম চিৎকার করে বলছে, ভেতরে কে? ফারিয়া? ফারিয়া হলে দ্রুত বের হ রে মা, আধা ঘন্টা ধরে দরজা আটকানো। কেউ কোনো কথা বলে না। ফারিয়ার দরজা খোলার আগে আবির দরজা খুলে বের হয়ে যায়। বেলি বেগম ভিতরে প্রবেশ করে অবাক হয়। দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়া দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। বেলি বেগম একবার আবিরে চলে যাওয়ার দিকে তাকায়, আরেকবার ফারিয়ার দিকে তাকায়। এটা কি হলো? দুজন এখানে কি করছিল? পুরো বাড়ি লাইটিং করা শেষ। রাতের দিকে সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছে। বেলি বেগম আবিরের কথা ভাবছে। ছেলেটা কেমন যেন আপন হয়ে গেছে বেলির কাছে। আগে থেকেই ছিল, কিন্তু এখন আরো বেশি। আবির গিটার নিয়ে বসে গান গাইছে। অ্যাসেজে 17 পৃষ্ঠা গানটি গাইছে আবির। হঠাৎ করে কেঁদে ওঠে সে। কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল। আকাশটা চুরি হয়ে গেছে। লা 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 লা, আজ আমার মন ভালো নেই। গান শেষ করে আবির চুপচাপ বসে থাকে। ইরানি সবার আগে হাততালি দেয়। ইরানি দেখাতে বাকিরাও দেয়। কাব্য বলে, আবির ব্রো, আমি তোমার গানের ভিডিও আমার কাজিন অর্ণিকে পাঠিয়েছি। সে তোমার ফ্যান হয়ে গেছে। সে বিয়ের দিন আসবে। আমি কালকে চলে যাব এখান থেকে। বিয়ে তো আর 2-3 দিন বাকি আছে। ওইদিকে তো অনেক কাজ। আর মাত্র 2 দিন। সো গুড নাইট। গুড নাইট। শুভরাত্রি ভাইয়া। বাই। মিস্টার সিঙ্গার, গুড নাইট। একে একে সবাই চলে যায়। আবির একটা টুলের উপরে বসে আছে। পাশে কতগুলো শুকনো কাঠ রাখা। আগুনের উপরে একটা একটা করে দিচ্ছে। অনেক রাত হয়, প্রায় 12টা বেজে গিয়েছে। আবির তখনও বাহিরে। হঠাৎ অনুভব করে কে যেন এসেছে এখানে। আবিরের পাশে টুলটাতে বসে। মৃত্যু তো নেই এত তৃপ্তি, বেঁচে থেকে নেই স্বস্তি। কি এক অদ্ভুত সমীকরণ। অচেনা যন্ত্রণা রোজ প্রভাতে, আদিত্যে নতুন জন্ম, গোধূলি লগ্নে সব হাহাকার গ্রাস করে, সব শূন্যতা। আবির তাকায় না সেদিকে। ফারিয়া এসেছে। আবিরের দিকেও তাকায় না সে। পাশে বসতে বসতে কথাটা বলে ফারিয়া। কয়েক সেকেন্ড পর আবির বলে, সময়ের আগেই কখনো কখনো ফুল ঝরে যায়। আমি আর ফুল হতে চাই না। ফুল গাছ হব। গ্রীষ্মের রৌদ্র তাপে শুকিয়ে যাব হয়তো, তবে বর্ষার আগমনে নব দুর্বাদল শ্যামের মতন সজীব হয়ে উঠে দাঁড়াতে তো পারবো। ঝরে যাওয়া ফুলেরও মূল্য আছে অনেক। হয়তো আবার নয়তো। একটা প্রশ্ন করব, হুম। আমাকে ভালোবাসেন? হি হি হি। হাসবেন না, বিরক্ত লাগে। মজা নিবেন না। কেউ একজন এখন আমার কাছে শেষ বিকেলের বিষণ্ণ মেঘ জমা আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর। এতদিন বিয়ে করেননি কেন? বা কোনো মেয়ের সঙ্গী হয়নি? না, বিশ্বাস হয় না। যখন রিলেশন ছিল তখন দেখতাম কত মেয়ের আনাগোনা। উঠানে খাবার ছিটালে পাখির আনাগোনা হবেই।
সেটা কেবল খাবার খেতেই আসবে, মনের খাঁচাতে বন্দি হতে নয়। ও কি জানি, বিশ্বাস হয় না। না হলেও সমস্যা নেই। তা কাব্যের সাথে আবার কবে পরিচয় হলো? আপুর মারফত। কাব্য তো আপনার প্রথম রিলেশনশিপ ছিল, যদিও আমি সেটা রিলেশনশিপ হিসেবে মানি না, কারণ ওটা ছিল কয়েক মাসের। কাব্য প্রথমে গুরুত্ব দিত না, পরে আপনি দিতেন না। সব মিলিয়ে ওটা কোনো রিলেশন না, বলা যায় দুজন একটা ভালো বন্ডিং তৈরিতে ছিলেন, কিন্তু হয়নি। আপুর থেকে আমার নাম্বার নিয়েছিল কাব্য। মাঝে মাঝে ফোন করতো। প্রথম প্রথম বকাঝকা দিতাম, প্রচুর মিসবিহেভ করতাম, তারপরও ফোন করতো। 2-1 মিনিট কথা বলে কেটে দিত। তবে যতবার ফোন বাজতো ভাবতাম পরিচিত নাম্বার থেকে কল আসছে, ছুটে আসতাম ধরতে। কিন্তু তারপর কাব্যের সাথে কথা বলা বাড়ে আস্তে আস্তে, রাইট? হ্যাঁ, রিলেশনে আসতে চায় সে। বলেছিলাম রিলেশন করব না, বিয়ে করব। সে তারপর থেকে আপুকে রাজি করাতে থাকে। তারপর একটা সময় আমি হ্যাঁ বলে দেই, কাব্যকে বিয়ের মত দেই। গুড। না, ছেলেটা ভালো, অনেক লয়াল, আমার মতো অ্যাটিটিউডওয়ালা নয়, কখনো রাগ ভাঙায়নি। সরি করিনি, কল মেসেজের সমীকরণ ঘটায়নি। তো সেই হিসেবে ছেলেটা লয়াল। বিয়ে করলে লয়াল কাউকে করতে হয়, তাহলেই ভালোবাসার বিশেষণ বোঝা যায়। আর আমরা যারা ভালোবাসাবাসি করি, এটাকে বলে হয়তো ব্যবহার করা। দুজনের ঝামেলা হলে দোষ না করলেও সরি বলতেন আপনি। আমার মতো কাউকে ভালোবাসা যায় না। ঠিক করেছিলেন চলে গিয়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিকতা হয়নি। লাইক সবার বিচ্ছেদের সময় বলা হয় ব্রেকআপ, কখনো কল মেসেজ করবি না, তোর মুখ দেখতে চাই না, তুই গেলে বেঁচে যাব, নে ধর তোর গিফট, এসব কিছুই হয়নি। ফারিয়া হাসতে থাকে আবিরের কথা শুনে। আবির তাকায় একবার, ফারিয়ার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে নিচে। আবির চোখ সরিয়ে নেয়। ফারিয়া হাসি থামিয়ে বলে, লয়াল কাউকে বিয়ে করা উচিত, তাই না? আমিও তো লয়াল ছিলাম। তাহলে? আবির চুপ হয়ে যায়। কি বলবে সে বুঝতে পারে না। আবির টপিক এড়ানোর জন্য বলে, আমাদের একসাথে জোনাকি বিলাস করার ইচ্ছা ছিল। মুহূর্তটা থাকবে কাঁধে মাথা রেখে বসা, দেখেন জোনাকি পোকা উঠছে কেবল। আর যেন কি কি ছিল, ও হ্যাঁ, কুয়াশার মধ্যে এক চাদরে হাঁটা। সবকিছুই তো হতে পারতো। আসলে মানুষের বিচ্ছেদ হয় বোঝাপড়ার বিষয় নিয়ে। ভালোবাসা যত গভীর হয় তত আন্ডারস্ট্যান্ডিং খারাপ হতে থাকে। তার মানে গভীর করা উচিত না? হ্যাঁ উচিত, তবে বোঝাপড়াটাও ঠিক রাখতে হবে। গুড নাইট। ফারিয়া চলে যায়। আবির আগুনের উপরে কাঠ দিতে থাকে। ওদের ব্রেকআপের কারণগুলো ভাবতে থাকে। আসলেই সত্য, ওদের ব্রেকআপ কেন হলো? কোনো আনুষ্ঠানিকতা হয়নি, কেউ কাউকে বলেনি ব্রেকআপ। তবে কি ইগো ছিল? হ্যাঁ, ইগোর কারণেই বিচ্ছেদ হয়েছে। দুজনে কষ্ট পেলেও ইগোকে হারতে দেয়নি ওরা। দুজনের মধ্যে স্বাভাবিক ঝগড়া ছিল। ঝগড়ার কারণও ছোট ছিল, কিন্তু ঝগড়ার পরিধি ছিল বিশাল বড়। আবির, আমি রাগ করলে কখনো তুমি আমার রাগ ভাঙাও না কেন? দেখো ফারিয়া, আমি রাগ ভাঙাতে পারি, কিন্তু অনেকক্ষণ ধরে রাগ করে থাকলে আমার নিজের উল্টো রাগ হয়। আমার উপরে রাগ করো, যা খুশি করো, কিন্তু সেটার পরিমাণ বেশিক্ষণ থাকলে বিরক্ত লাগে। আমি জানি তুমি রেগে আছো, আমি সরি বললাম। সর্বোচ্চ 30 মিনিট ধরে রাগ ভাঙানোর চেষ্টা করব সবকিছু দিয়ে, বা কয়েক ঘন্টা পার হলেও রাগ ভাঙে না তোমার, বিরক্ত হই আমি তখন। আসলেই, অথচ আমি যে ঘন্টার পর ঘন্টা রাগ ভাঙাই, সেটা কিছু না। আগে করতা, দিন দিন সেটাতেও বিরক্ত হও। আর শুরু থেকেই তো আমি এমন। ছেলেরা সরি বলবে জানি, কিন্তু তোমার বোঝা উচিত আমি এমন পারি না। তোমার থেকে আশা করাটা কি দোষের? তাহলে ঠিক আছে, করব না কিছু। সরি, মাফ করো। ঢং করে সরি বলবা না, এখানে আশা করতে বারণ করিনি, কিন্তু আমি পারি না সেটা তো বুঝবা তুমি, তাই না? সরি জান বাবু করলাম। তারপরও যদি রাগ নিয়ে থাকো, তারপর আমার ভালো লাগে না। আমাকেই হয়তো ভালো লাগে না তোমার। হ্যাঁ লাগে না, খুশি। ও ঠিক আছে, তাহলে চলে যাব। হ্যাঁ ভাই যাও। যে তোমাকে গাদা গাদা সরি বলবে, গাদা গাদা অনুনয় বিনয় করবে, জান বাবু কলিজা বলবে, তেমন কাউকে করো। আমি পারি না এসব, রাগ ভাঙাতে পারি না। তো আমি তোমার জন্য পারফেক্ট না। প্রতিটা মেয়ে লয়াল ছেলে চায়, রাগী ছেলে চায় না। ও, চলে গেলে ভালো থাকবা তো? খালি একবার বলো ভালো থাকবো। হ্যাঁ বহুত ভালো থাকবো রে, আজাইরা কথা। তুমি বরং ভালো থাকবা, বেঁচে যাবা, নিজেকে সরি টরি বলে ছোট করতে হবে না আমার কাছে। ও আচ্ছা ঠিক আছে। থাকতে হবে না আর কারো। বাই।
আবির জানতো না সেটা যে লাস্ট বাই হবে, আর ফারিয়াও জানতো না যে সত্যি আর কারোর সাথে থাকতে হবে না, কথাটা এতদূর নিয়ে যাবে। কিন্তু এমন কথা তো অহরহ হতো, তারপরেও কখনো তো বেশিক্ষণ দুজনে থাকেনি। কিন্তু 5 বছর আগে ঠিক এটাই হয়েছিল। এরপর থেকে আর কারো কথা হয়নি, কেউ কথাও বলেনি। অদ্ভুত হলেও সত্য যে দুজন এখন দুজনকে ছাড়া থাকতে পারে। তারপর পরের দিন অনেক ভোরে বের হয়ে যায় কাব্যরা। বেলি বেগম আবিরকে ডেকেছে, প্রশ্ন করে, তোর মা বাবাকে আসতে বলবি না? ওনারা বিজি আছে। আবির, তোর কাছে আর একদিন সময় আছে? কিসে? আমি জানি ফারিয়াকে তুই ভালোবাসিস, সেও তোকে ভালোবাসে। তুই চাইলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। আম্মু, আপনারা সবাই বাজে কথা বলবে, ওটা আমি মানতে পারবো না। কিন্তু তোরা দুজন যে কষ্ট পাবি। কষ্ট তো মেনে নিছি, কিন্তু আপনার অপমানটা মেনে নিতে পারবো না। আমাকে নিয়ে ভাবতে হবে না। আবির উঠে চলে যায় সেখান থেকে। কষ্ট হচ্ছে ওর অনেক, ঠিকমতো ঘুমাতে পারছে না সে, কান্না আসে ওর। ফারিয়াও যেন বিয়েটা মেনে নিতে পারছে না। আবির সিদ্ধান্ত নেয় বিয়ের অনুষ্ঠানের আগ মুহূর্তে আবির এই বাড়ি ছেড়ে চলে যাবে, কাউকে না জানিয়ে। এজন্য সে ব্যাকপ্যাক গুছিয়ে রেডি করে রাখে সবকিছু। আবির বুঝে গিয়েছে ফারিয়াকে সে ভালোবাসলো, ফারিয়াকে পাবে না। এখন আর সময় নেই। যখন কাছে ছিল তখন আবির মূল্য দেয়নি, কিন্তু কিভাবে দিবে? সে রাগী ছেলে, কিন্তু ফারিয়াকে বড্ড বেশি ভালোবাসতো। ফারিয়ারও তো বোঝা উচিত ছিল যে আবির রাগী, আর সে কি কি কারণে রেগে যেত সেসব না করতে। কিন্তু ফারিয়ারও বা দোষ কিসের? সে কি আবিরের থেকে অনেকগুলো কল মেসেজ আশা করতে পারে না? দোষটা আসলে কারণ না, দোষ হলো বোঝাপড়ার, যেটা ঠিক হয়নি তাদের। এখন আর কেঁদে লাভ কি? ফারিয়া যেহেতু বিয়ে হয়ে যাবে, সেও তো আবির কষ্ট পাবে কেন? সে ইরানের সাথে ফ্লার্ট করার প্রস্তুতি নেয়, মানে এনজয় করবে সময়টা। আবির বাহিরে আসে, মিউজিক বাজছে জোরে। ইরানি আর বৃষ্টি দাঁড়িয়ে আছে। আবির পাশে আসলো। তোমরা এত খারাপ কেন? অনুষ্ঠানের ব্যবস্থা করে দিলাম, আর তোমরা ট্রিট দিলা না? ছি, তোমরা খারাপ অনেক। তাই তো বৃষ্টি, তুই কেন ট্রিট দিলি না? আপনিও তো দিতে পারতেন। কারো মানবতা নেই, সবাই পচা। তাই না? আচ্ছা বলেন কি খাবেন? খেতে তো চাই অনেক কিছু। তাহলে চলেন, চল বৃষ্টি। আপুদের ডাকি, একসাথে যাব। খাও বা তোন খুলে খাও, একা ভাইয়াকে কেন দিবা? আমরা কি করছি? আচ্ছা আচ্ছা চল। বৃষ্টি সবাইকে ডাকতে চলে যায়। আবির ফারিয়াকে একটু জেলাসের জন্য মনে মনে একটা প্ল্যান করে। আবির ইরানিকে বলে, আচ্ছা, আমরা তো এখন পরিচিত, তাহলে আমরা কেন আপনি আপনি করছি? তুমি করে বললে কোনো সমস্যা? না সমস্যা নেই, আমিও ভাবছিলাম তুমি করে বলবো। সুন্দরী মেয়েদের থেকে তুমি শুনতে খারাপ লাগে না? আমি সুন্দরী? ও সুন্দরী না, তাহলে কি শাকচুন্নি? ইস, আজ সুন্দরী কাউকে পেলাম না বলে। এ গাধা, মেয়েরা লজ্জা পায় বুঝছো, এই জন্য জিজ্ঞাসা করে সুন্দরী কিনা। ছেলেদের কাজ বারবার বলা। দুজনে বেশ হেসে হেসে গল্প করছে। বৃষ্টি ফারিয়া বাইরে এসে ওদের দুজনে গল্প করা দেখে। ফারিয়া এমন ভাব করে যেন সে কিছুই দেখছে না। সবাই বের হয়। ভ্যানে করে 5 জন বাজারের দিকে আসে। রাস্তার পাশে একটা ফুচকার দোকান, রাস্তার দুপাশে ভালো মতো ঘাস। বাজারের থেকে কিছুটা বাহিরের জায়গা, চারপাশে মাঠ দেখা যাচ্ছে, মাঠে সরিষার ক্ষেত। আবির রাস্তার একপাশে দাঁড়িয়ে সরিষা ক্ষেত দেখছে। ফারিয়া আসে সেখানে। বেশ মানিয়েছে আপনাদের দুজনের। কোন দুজন? আপনি আর ইরানির কথা বলছি। খারাপ লাগে আপনার? আমার কথা ভেবে মন খারাপ হয়? না, এতদিনে খারাপ লাগেনি, টু বি অনেস্ট। বিচ্ছেদের 1-1.5 বছর নিজেকে পাগল পাগল লাগতো, পরে নিজেই ঠিক করেছি নিজেকে। কেন ভাববো তার কথা? সে আমাকে ছাড়াই ভালো থাকতে পারে। ও হ্যাঁ, আসলেই তাই। বলতা তো আগে, আমি ছেড়ে গেলে অন্য মেয়েদের মতো না খেয়ে থাকবো না, কান্না করবো না, হুটহাট মনে পড়বে। তার মানে সবসময় যে মনে পড়বে এমন না। রাইট, আপনাকে দেখার পর থেকে একটু খারাপ লাগছে, এছাড়া কিছুই না। একদম ঠিক ছিলাম আমি। আপনি চলে যেতে পারছেন না। সত্যি বলতে, আপনি থাকলে আমি কবুল বলতে গিয়ে ভাবতে হবে, কিন্তু আপনি না থাকলে সব কিছু ঠিক থাকবে। তা হয়তো ঠিক। আমিও ঠিক ছিলাম। কত কত মেয়েদের সাথে ফ্লার্ট করেছি, ইচ্ছা মতো ঘুরেছি তাদের সাথে। হ্যাঁ, সেটা তো এখানে এসে দেখতে পাচ্ছি কে কেমন ছিল। ভালোবাসাটা মানুষের কেবল মুখে মুখেই থাকে, অন্য কেউ আসলে ভুলে যায়। রাইট, সবচেয়ে বড় উদাহরণ ফারিয়া নিজেই। থাক, এসব বাদ দেই। আমি খারাপ ছিলাম, এখনো আছি, চেঞ্জ হইনি। আমাকে সহ্য করার মতো হয়তো কেউ জন্ম নেয়নি। আমার সাথে থাকতে হলে কারো অনেকটা লয়াল হতে হবে।
আমি রাগী মানুষ, সহজে ভালোবাসা প্রকাশ করি না, আর এসব কেউ সহ্য করবে না। কি জানি। আচ্ছা, মনে পড়ে এতবার কল মেসেজ করতাম, অপেক্ষা করতাম, এসব সবকিছু ভোলা ছেলেটাও কখনো মন খারাপের স্মৃতি ভুলতে পারে না। এই তোমরা ওখানে কি করো? আসো, খেতে আসো, ফুচকা রেডি। ফারিয়া বৃষ্টির পাশে গিয়ে বসে। আবির ইরানির পাশে বসলো। হঠাৎ সেখানে রোহানরা আসে, কিন্তু অন্যদিনের মতো রোহান এসে ঝামেলা করে না। রোহানরা তাদের মতো করে ফুচকা খেতে থাকে। এত ঝাল কেন? আমি এত ঝাল খাই না। আমার প্লেটে দিয়ে দাও। আবির ঝালগুলো সব ইরানির প্লেটে তুলে দিতে থাকে। ফারিয়া দেখতে থাকে আবিরের কাণ্ডগুলো। ফারিয়ার এসব সহ্য হয় না, রাগ লাগে ওদের উপরে। আবির ঢং আরো বিরক্ত লাগছে ফারিয়ার। যখন ওরা সম্পর্কে ছিল, আবির হাতে গোনা কয়েকবার ফারিয়াকে ফোন করেছে, কিন্তু ফারিয়া আবিরকে সবসময় কল মেসেজ করে গিয়েছে। আসলে দুজনের ভিতরে একজন ভালোবাসা প্রকাশ করে গিয়েছে, আরেকজন ভালোবাসা প্রকাশ না করলেও নীরবে ভালোবেসে গিয়েছে। কিন্তু ভালোবাসা হলো এমন একটা বিষয় যেখানে প্রকাশ করতে হয়, নীরবতা সবকিছু নষ্ট করে। বিশেষ করে একতরফা ভালোবাসার কথা বললে সেখানে একজন কেবল ভালোবাসা দেখিয়ে যায়, তবে প্রকাশ করে না, নীরব রাখে। আর এই নীরব রাখতে রাখতে একটা সময় কি হয়, যাকে সে ভালোবাসছে সে হুট করে হারিয়ে গেছে। প্রকাশ করলে তো ভালো কিছুও হতে পারে, সে না করে দিক, কিন্তু তাকে যে আপনি সরাসরি নিজের মনের কথা জানিয়েছেন, এটাই তো বড় বিষয়। ভালোবাসা প্রকাশ করতে কখনো নিজেকে ছোট মনে করবেন না। ভালোবাসা উত্তম, প্রকাশে নিজেকে ছোট কেন মনে করতে হবে? বরং সেই ছোট যে আপনার ভালোবাসাটাকে গুরুত্ব দিয়ে দেখেনি। ফারিয়া নিজেকে বোঝায়, থাক, আবির আবিরের মতো, ওর কি আসে যায়? 2 দিন পরেই তো সে নিজে সিদ্ধান্ত অন্যের হয়ে যাবে। আবির একটা স্মৃতি ছিল মাত্র। আবির ফুচকা খেতে খেতে ইরানিকে অনেকগুলো ফুচকা নিজের প্লেট থেকে ওর প্লেটে দিয়ে দেয়। কি করছো তুমি? খাবে না? হুম। কেন খাবে না? খাও বলছি, না হলে আমিও খাবো না। কেন খাবা না? ট্রিট চাইছো, দিলাম, এখন না খেলে আমিও খাবো না। আচ্ছা বাবা, খাবো, দাও। আবির ইরানের প্লেট থেকে ফুচকা নিয়ে খেতে থাকে। ফারিয়া হা হয়ে যায়, কারণ আবিরের ইচ্ছে ছিল তার সাথে এক প্লেটে ফুচকা খাওয়া, কিন্তু সেটা আজ অন্যের সাথে শেয়ার করছে। আবিরের ঝাল লাগে বেশ। তাড়াতাড়ি ইরানি পানির বোতল এনে দেয়। সব মিলিয়ে ফারিয়া চরম বিরক্ত হয়। আবির মনে মনে হাসে, এই রাগী মানুষটা আর কত ঘন্টা পর হারিয়ে যাবে তার থেকে ভাবতেই দীর্ঘশ্বাস পড়ছে। সবাই বসেছে ফুচকা খাওয়ার শেষে। রোহান আসে সামনে, বৃষ্টিকে বলে, কেমন আছো? জি ভালো। ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? হ্যাঁ ভালো আছি। ভাইয়া বৃষ্টির সাথে কি 5 মিনিট কথা বলতে পারি? কেন বলবে সে? আচ্ছা যাও বৃষ্টি, আমরা আছি, চিন্তা নেই। বৃষ্টি আর রোহান রাস্তার আরেক পাশে চলে আসে। বৃষ্টি প্রথমবার রোহানকে দেখে ভয় পাচ্ছে না, বরং কনফিউজ হচ্ছে রোহানের আচরণে। বৃষ্টি বলে, কিছু বলবেন? হ্যাঁ আসলে বৃষ্টি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার কাছে ভালোবাসা মানে হলো জোর করে হলো আদায় করে নেওয়া, কিন্তু এটা কখনো উচিত না। এসবে বরং বিরক্তবোধী তৈরি হয়। আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, অনেক বাজে ব্যবহার করেছি, বুঝতে পারিনি এসবের জন্য তুমি আমার থেকে অনেক বহু দূরে চলে যাবে। তুমি আমার থেকে বহু দূরে সরে গিয়েছো। আমি বলছি না আমার ভালোবাসা গ্রহণ করো, বলছি আমাকে ভয় পেও না। আমি ভালোবাসতে শিখেছি এখন নতুন করে। আমি কখনো তোমাকে রাস্তার মধ্যে বিরক্ত করব না। আর আমি তোমার নাম্বারে আগে অনেক কল করতাম, বাজে মেসেজ করতাম। তোমার নাম্বারটা আছেই আমার কাছে, কিন্তু এই কদিন দেখেছো তোমাকে মেসেজ করতে, কল করতে। আমি বুঝেছি সব কিছু জোর করে হয় না। আমার কাছে তুমি এখন অনেক দামি, প্রকৃতির মতো ভালোবাসি। আপনারা তো ভালোবাসা কে শিখিয়েছে হঠাৎ? তোমার ভাইয়া, উনি বুঝিয়েছে ভালোবাসা কি। তোমার ভাইয়া অনেক ভালো। বাপরে, নিজের ভালোবাসা হারাতে যাচ্ছে আর তিনি নাকি ভালোবাসা শেখাচ্ছে মানুষকে। মানে ওনার ভালোবাসাকে ইরা আপু নাকি? আরে না, ফারিয়া আপুকে উনি ভালোবাসে, কিন্তু ফারিয়া আপুর তো বিয়ে হয়ে যাচ্ছে তাই। কি এই ব্যাপার? হ্যাঁ, কাউকে বলবেন না, আসি। বৃষ্টি চলে আসে সেখান থেকে। সবাইকে জিজ্ঞাসা করছে রোহান কি বলেছে, কিন্তু বৃষ্টি কাউকে কিছুই বলেনি। সবাই যে যার মতো করে হাঁটছে। তারপর রাত হয়। আবির ছাদে দাঁড়িয়ে আছে। রাত পোহালেই বিয়ে, সব জায়গা সুন্দর করে সাজানো হয়েছে। আবির ফোন চাপতে থাকে। হঠাৎ বেলি বেগম বৃষ্টি আসে আবিরের সামনে। বৃষ্টি বলে, ভাইয়া, প্ল্যান তো কাজই হলো না। আপনাকে এখনো আনা হয়েছে প্ল্যান করে, কিন্তু আপনি প্ল্যান চেঞ্জ করলেন কেন? জানি না, তোমার আপুর সাথে কথা হতো না ঠিকই, কিন্তু তোমাদের সাথে কথা হতো রোজ। সবকিছুই জানতাম। আমি নিজ থেকে এখানে এসেছি ফারিয়াকে বোঝাবো বলে, কিন্তু আমি পারিনি। আমি হেরে গিয়েছি।
তাকে হারিয়ে ফেললাম আমি। এখনো সময় আছে, তুমি বললে আমি ফারিয়াকে তোমার হাতে তুলে দিতে পারি। না আম্মু, এটা আর সম্ভব না, অনেক লেট হয়ে গেছে। ফারিয়া হারিয়ে গেছে, আমি হারিয়ে ফেলেছি। এখন কেবল দোয়া করব সে যেন ভালো থাকে। আমি চাই না আপনাদের সম্মান নষ্ট হোক। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বুঝো। ওনারা চলে যায় সেখান থেকে। আবির দাঁড়িয়ে কাঁদছে। ফারিয়া ভেবেছে আর আবিরের সামনে আসবে না। সে আর কষ্ট পেতে চায় না। সামনে কি হবে সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে সে। আবিরের পাশে ইরানি আসে। ইরানি বলে, আবির জানো বৃষ্টি এখন রোহানের সাথে চ্যাটিং করে। ভালো তো, রোহান ভালো ছেলে। রোহান নাকি ভালো ছেলে? তো কে ভালো ছেলে? তুমি। কে বলছে? আমি বলছি। আর ভালো ছেলেকে সবাই ভালোবাসে। তাই নাকি? তবে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসার পর মানুষটাকে সহ্য করা যায় না। এসব জানি না, তবে তোমাকে বলি আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসতে চাই আবির। ভালোবাসা সুন্দর, তবে যে কাউকে ভালোবাসা যাবে না এরা। আমার মনে হয় আমি কারোর জন্য পারফেক্ট না। আমাকে ভালোবাসা যাবে, তবে আমাকে সহ্য করার মতো মানুষ নেই। এজন্য সরি। আমরা ভালোবাসা বাদ দিয়ে ভালো বন্ধু হয়ে থাকতে পারি যদি তুমি চাও। ও বেশ। হ্যাঁ। ইরানি চলে যায়। আবির পায়চারি করে। ভালো লাগছে না ওর। রাত পোহালে তার প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাবে। ফারিয়াকে দেখতে খুব ইচ্ছে করছে ওর। ফারিয়াও রুমে বসে আছে। রাত শেষে বিয়ের দিনে সূর্য উঠবে। তারপর সবকিছু নতুন করে শুরু হবে। আবিরের সাথে কথা বলতে ইচ্ছে করছে ওর ভীষণ। বৃষ্টিকে মেসেজ করে জেনে নেয় আবির কোথায়। কিছু সময় পর ফারিয়া ছাদে আসে। আবির ফারিয়াকে দেখে নিজেকে সামলাতে পারে না। দ্রুত হেঁটে ফারিয়াকে জড়িয়ে ধরে আবির। কয়েক সেকেন্ড পর ফারিয়াকে ছেড়ে দেয় সে। তারপর বলে, সরি, আসলে কন্ট্রোল করতে পারিনি। হুম এত রাতে ছাদে যে, বাসায় কত মেহমান। হুম অনেক খুশি তুমি, তাই না? আমাদের সম্পর্কটা ছিল 2.5 বছরের মতো। 2.5 বছরে তুমি অনেক লয়ালিটি দেখিয়েছ আমার প্রতি। বিপরীতে আমি ইগো দেখিয়ে আসছি। তুমি রাগ করলে আমি অনেক অনেক সরি বলিনি, কিন্তু তবুও তোমাকে ভালোবাসতাম। মনে আছে আমাকে ছাড়া তুমি কখনোই আগে খাবার খেতে না। আমার সাথে একসাথে মেসেজ হোক বা কল করে খাবার খেতে যাইতা। হুম কিন্তু ঝামেলা হলে সেই আমি না খেয়ে বসে থাকতাম যতক্ষণ না তুমি ঠিকভাবে কথা বলতা। আমি খেতাম না, বাহিরে বসে থাকতাম, অসুস্থ হয়ে পড়তাম। হুম রাগী মানুষটাও তোমাকে ভালোবাসতো, কেবল দেখাতে পারিনি ঠিক মতো। তোমার অসুস্থতায় কষ্ট পেতাম আমি। যদিও এটা আর কি এমন মহৎ কাজ যে প্রমাণ করে অনেক ভালোবাসি। হুম কাব্য তোমাকে ভালোবাসে, দেখে বোঝা যায় তোমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে শুনবে। আমি পারফেক্ট না হলেও বিধাতা তোমার জন্য তোমার মনের মতো কাউকে এনে দিয়েছে। আমার মতো বেয়ারা রাগী খারাপ না। হুম যাই হোক, এখানে আসার কারণ ছিল একটা, হয়ে গেছে আরেকটা। তবে আপাতত তোমাকে বউ সাজে দেখতে চাই, সেটা দেখার খুবই ইচ্ছে ছিল আমার। তোমার লম্বা হালকা লাল রঙের চুলগুলোর সাথে বিয়ের সাজ দেখতে তোমাকে অপসরার থেকেও কম লাগবে না। ভালো থেকো ফারিয়া, তোমাকে বড্ড ভালোবাসতাম। আজকের পর তোমার সাথে আমার আর কখনো দেখা কিংবা কথা হবে না। তোমার মনে হতে পারে আমি অন্য মেয়েদের সাথে মিশে ভালো থাকবো, তোমার ধারণা ভুল। তবে ভালো ঠিকই থাকবো, সেটা তোমার খুশিতে। গুড নাইট। আবির ছাদ থেকে চলে আসে। ফারিয়া চিৎকার করে কাঁদতে গিয়েও থেমে যায়। ছাদের উপরে বসে কাঁদতে থাকে সে। কি করবে সে নিজেও জানে না। ভালোবাসার মানুষটাকে এতটা কাছ থেকে হারাতে হবে ভাবতেও পারেনি কেউ। তবে এটাই হতে যাচ্ছে। তারপর বিয়ের দিন সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ে। রান্নার আইটেম কি, কিভাবে প্রেজেন্ট করা হবে, সবকিছু আবির নিজ হাতে সামলাচ্ছে। কারো কোনো কিছু করতে দিচ্ছে না। সকাল থেকে ফারিয়া বাহিরে আসেনি একবারও। নিজের বিয়েতে সে চেয়েছিল নিজের হাতে নিজেই মেহেদি পরবে, কিন্তু ওর কিছু ভালো লাগছে না। এজন্য ফারজানা আপু ফারিয়াকে মেহেদি পরিয়েছে, রেডি করিয়েছে, সবকিছু সাজিয়ে দিয়েছে। এখন খালি বিয়ের শাড়ি পরানো বাকি। আবির বৃষ্টির কাছে আসে। বৃষ্টি আলপনা আঁকছিল। আবির এসে দাঁড়াতেই উঠে দাঁড়ায় বৃষ্টি। ইশারায় জিজ্ঞাসা করে, কিছু বলবেন? আবির পকেট থেকে টাকা বের করে বলে, এখানে 10,000 টাকা আছে। আমার জন্য যদি ছোট্ট একটা কাজ করে দাও তাহলে সবটা তোমার। কি সত্যি? বলেন বলেন, এক্ষুনি বলেন। পুরো বিয়েটা ভিডিও করবা, বিশেষ করে ফারিয়ার সাজুগুজু, বিয়ের শাড়ি পরার পর থেকে সবকিছু ভিডিও করবা, তারপর আমাকে দিবা। ওকে ভাইয়া, কিন্তু এটা তো আপনি করতে পারতেন। না, তুমি করিও।
আবির বৃষ্টির সামনে থেকে চলে আসে। বৃষ্টির হাতে টাকা গুঁজে দিয়ে আবির বাড়ি থেকে বের হয়। কানে ফোন গুঁজে কার সাথে কথা বলতে বলতে আবির বের হয় বাড়ির বাইরে। রাস্তার দিকে আসে আবির। রোহান দাঁড়িয়ে আছে। আবির রোহানের থেকে বাইক নিয়ে আবির চলে আসে। চিকন সরু পাকা রাস্তা, রাস্তার দুই পাশ দিয়ে কাশফুল গাছ। আবির বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে অনেকটা দূরে সরে এসেছে। বাইকটা রেখে আবির সিটের উপরে বসলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আবিরের। কিছু সময় পর ফারিয়ার বিয়ে হয়ে যাবে। আবির কানে হেডফোন গুঁজে নেয়। বিরহের সাহিত্যে যেন আবিরের বিচ্ছেদের কবিতা লেখা হতে যাচ্ছে। কানে ইয়ারফোন গুঁজে আবির শুনতে থাকে, বন্ধু তোর লাইগারে আমার তনু ঝর্জ, মনে লই ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়িঘর। বেলি বেগম আবিরকে খুঁজেছে অনেকবার, কিন্তু আবিরকে কোথাও দেখা যাচ্ছে না। দুপুরের দিকে বরযাত্রীরা চলে এসেছে। আবিরের কথা মতো বাড়িতে আসা ডেকোরেটরের লোকজন সবকিছু ব্যবস্থা করে রেখেছে। কাব্যরা চলে এসেছে। বৃষ্টির কাজ হলো আবিরের ক্যামেরা দিয়ে সবকিছু ভিডিও করা। বিশেষ করে ফারিয়ার ভিডিও করতে থাকে বৃষ্টি। রোহানও এসেছে বিয়ের অনুষ্ঠানে, আর রোহানকে ইনভাইট করেছে বৃষ্টি। রোহানকে দেখে বেলি বেগম প্রথমে ঘাবড়ে গেল। রোহান মিষ্টি হেসে কথা বলে। বেলি বেগম বুঝতে পারে রোহান এখন আগের মতো নেই। রোহান নিজেই দায়িত্ব নিয়ে বরপক্ষদের সামলাতে শুরু করে দিয়েছে। বৃষ্টি আর রোহান কথা বলছে, তখনই বেলি বেগম আসে ওদের সামনে। দুজনে অপ্রস্তুত হয়ে যায়। বৃষ্টি, আমার ছেলেকে দেখিস। কি আবির ভাইয়া, আমাকে তার ক্যামেরায় ধরিয়ে দি। সে যে সকালে বের হয়েছে, জানি না কোথায় আছে, কি হয়েছে। ছেলেটাকে ফোন দিলে ঢুকছে না কেন কল? ধুর, বাড়িতে এখন অনুষ্ঠান আর তার কোনো পাত্তাই নেই। এদিকে 3-4টা বেজে গেছে। বরযাত্রীদের তো খাবার দিতে হবে নাকি? আন্টি, আবির ভাই আমাকে সকালে ফোন দিয়েছিল, বলেছিল বাইক নিয়ে বাড়ির সামনে আসতে। আমি এসেছিলাম। আমার বাইক নিয়ে উনি কোথায় যেন চলে গেছে, বলেছে ঠিক সময় চলে আসবে। মানে কি? ও হঠাৎ কেন এমন করলো? ও এখন কেন নেই? একা কিভাবে সামলাবো আমি? চিন্তা নেই আন্টি, আমাকে আবির ভাইয়া সব বুঝিয়ে দিয়েছে। আমি আছি, কি করতে হবে খালি বলেন। কিন্তু আবির কেন বাহিরে? আজ আসুক, ওর খবর আছে। ভাইয়া মনে হয় বিয়ের আগে আসবে না, বুঝতে পারছেন হয়তো। ভাইয়া ফারিয়া আপুকে অনেক ভালোবাসে, আর একজন বয়ফ্রেন্ডের সামনে তার গার্লফ্রেন্ডের বিয়ে না পারছে আটকাতে, না পারছে সামনে থেকে দেখতে। রোহানের কথা শুনে বেলি বেগম চুপ হয়ে যায়। কিছু সময় রোহানের দিকে তাকিয়ে থাকে সে। রোহান বলে, আমাদের প্রথমে শরবত দিয়ে শুরু করি, তারপর খাবার দিব। আপনি রিল্যাক্স হয়ে বসেন। কিভাবে বসবো বাবা? কিভাবে বসবো বাবা? আমার ছেলে বাড়িতে নেই। ভালো লাগে? যা খুশি করো তোমরা। বেলি কথাটা বলে সেখান থেকে চলে যায়। রোহান তো বেশ খুশি। বেলি বেগম তাকে বাবা বলে ডেকেছে। বৃষ্টির দিকে তাকিয়ে বলে, ওই, তোমার আম্মু আমাকে পছন্দ করা শুরু করেছে তাই না? কেন? দেখলা না, আমাকে বাবা বলে ডাকলো। ইস, ভালোই লাগছে শুনতে। আমার আম্মু ওরকমই। এখন ভাইয়াকে কল দাও, দেখো ফোনে কল ঢুকে নাকি কল। থাক না বাহিরে, এবারে সবকিছু এখন আমি সামলাচ্ছি। জামাই জামাই ফিলিংস হচ্ছে। ওরে শখ, যাও বরযাত্রীদের সামলাও তাহলে। রোহান চলে যায়। ফারিয়া তার রুমে বসে আছে। ভিতরে বরপক্ষদের কিছু মেয়েরা এসেছে, ফারিয়াকে দেখতে এসেছে। ফারিয়া মাথা নিচু করে বসে আছে। ওর এসব একদমই সহ্য হচ্ছে না। সে ভেবেছিল আবিরকে ভুলে যেতে পারবে, জিদ করে হলেও সে আবিরের কথা ভাববে না। কিন্তু মন তো আর কথা শুনছে না। সে আবিরের কথা ভেবেই যাচ্ছে। ভালো লাগছে না ওর, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। বৃষ্টি থেকে শুনেছে সকাল থেকে আবির বাড়িতে নেই। এটা শুনে আরো মন খারাপ হয়ে যায় ফারিয়ার। ছেলেটার প্রতি খুব রাগ জমে ওর। ইচ্ছে করছে সামনে পেলে ঠাস ঠাস করে যত জোর আছে গায়ে সব শক্তি দিয়ে গালে কষে চড় মারতে। আবির চোখ বন্ধ করে, আবিরকে দেখতে পায়। আবির ফারিয়াকে নিয়ে যা যা বলতো সবকিছু চোখের সামনে দৃশ্যমান হয়ে ভাসতে থাকে। মনের বিশ্ব সাহিত্য কেন্দ্র হতে আবিরের নামে যেন কবিতার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে ফারিয়া। হঠাৎ দেখে কাব্য তার হাত ধরেছে। ফারিয়া চমকে ওঠে। আবিরের স্পর্শ করার কথা থাকে। কাব্যের স্পর্শ এতটা অসহ্যকর আর বিরক্তিকর কেন মনে হচ্ছে ওর কাছে? কাব্য কেন তাকে স্পর্শ করবে? ফারিয়া আর চোখ বন্ধ করে রাখতে পারে না। কাব্যকে নিয়ে ভাবতে পারছে না। বাসর ঘরে কাব্য সে তাকে স্পর্শ করবে, এটা ভেবে ফারিয়া যেন বিষাক্ত অনুভব করে সব। উফ, আবির যে কি করলো আমার সাথে! কেন সে এত দূরে? কেন আমি তাকে পাবো না? কেন আমাদের বিরহ বিচ্ছেদ হবে? এক ফোঁটা স্থির হয়ে ফারিয়া বসে থাকতে পারছে না। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। হঠাৎ সেখানে ফারজানা আসে। ফারিয়ার সামনে বসতেই ফারজানাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো ফুফিয়ে কান্না করে দেয়। ফারজানা বুঝতে পারে ফারিয়ার কান্নার মানে কি, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে। এখন চাইলেই কিছু করা সম্ভব নয়। বিধাতা যেন কাব্যের সাথে ফারিয়ার মিল লিখে রেখেছে। ফারজানা সান্ত্বনা দিতে থাকে ফারিয়াকে। মনের জ্বালা কি আর মুখের সান্ত্বনাতে মিটে? বরযাত্রীদের খাবারের পর্ব শেষ।
কাজী সাহেবকে কল করা হয়েছিল। তিনি সন্ধ্যার দিকে আসবে জানিয়েছে। আজকে তার আরো 2 জায়গাতে বিয়ে পড়ানো ছিল। এজন্য শেষ বিকেলের দিকে বরপক্ষের সব লোকেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর বাড়ির ভিতরে বেলি বেগমের আত্মীয়রা খাওয়া দাওয়া করছে। সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, কেবল আবিরই মিসিং, যার জন্য বেলি বেগমও না খেয়ে আছে। আর আবিরের বিরহে ফারিয়া তো সকাল থেকে কিছুই মুখে দেয়নি। সন্ধ্যার কিছু সময় পর কাজী সাহেব এসেছে। পুরো বাড়িটা তখন চমৎকার লাইটিংকে সজ্জাসিত। এত সুন্দর এক্সপেন্সিভ লাইটিং দেখে সবাই মুগ্ধ। কাজী সাহেব আসতে না আসতে সেখানে বাবলু সর্দার হাজির। বেলি বেগম চমকে উঠে বাবলুকে দেখে। বড় একটা ঢোক গিলল সে। লজ্জা, অপমান এসব কথা ভেবে বেলি বেগম ভয় পেয়ে যায়। বাবলুর এমন উপস্থিতি দেখে বেলি বেগম বুঝতে পারে আজ খুব খারাপ কিছু হতে যাচ্ছে। বেলি বেগমের সামনে এসে দাঁড়ায় বাবলু। বাবলু বলে, বেলি, আমাকে ছাড়া এত বড় অনুষ্ঠানের আয়োজন বেশ ভালোই হয়েছে তো দেখছি। তা কে করলে এসব? বেলির চোখে মুখে লাঞ্ছিত হওয়ার ভয়ের ছাপ দেখা যাচ্ছে। রোহান বৃষ্টি এসে বেলির পিছনে দাঁড়ায়। রোহান বলে, কি ব্যাপার বাবলু আঙ্কেল, এখানে কেন? লোকটা কিন্তু খুব ধূর্ত একটা মাল। অনেক খারাপ উনি, রাস্তাঘাটে দেখলে বাজে কথা বলে, আম্মুকে অনেক অপমান করে। কি যে হবে এখন। এমন সময় ভাইও বাড়ি নেই। ধুর। কি তোমাকে বাজে কথা বলে? ওর তো আমি এখানেই মারবো। এই চুপ, বড়দের ব্যাপার। বাবলু ভাই, আপনি আসেন, বসেন। আমি বসতে আসিনি, আপনাকে আমি সব পেপারস ফিরিয়ে দিতে এসেছি। মানে কিসের পেপার? কি হয়েছে? ওই যে আপনি একটা সময় লোন নিয়েছিলেন না আমার থেকে, সেখানে যে ডকুমেন্টস সাইন করেছিলেন সেসব ফেরত দিচ্ছি। কিন্তু আপনি তো বলেছিলেন টাকা পরিশোধ হলে তারপর ফেরত দিবেন। হ্যাঁ, টাকা তো পরিশোধ হয়ে গেছে, একটু সাইডে আসবেন। বেলি বেগম অবাক আর কৌতূহলী হয়ে এক পাশে আসে। বাবলু বেগম পেপার দিয়ে খুব আস্তে গলাতে বলল, আপনার ছেলে আছে না, আবির নাম, ওরে বলবেন আমার উপরে নজর আর না রাখতে। আমার 1 লাখ টাকা গেছে ডাক্তারের বিল পরিশোধ করতে। আপনার সাথে যেদিন আমি বাজারে খারাপ ব্যবহার করেছিলাম না, তারপর রাতে আমাকে বাড়ির রাস্তা থেকে তুলে নিয়ে কতগুলো ছেলে যায়, আমাকে অনেক দূরে নিয়ে যায়, তারপর ইচ্ছা মতো ছেলেগুলো আমাকে পেটায়। আমি প্রায় আধমরা হয়ে পড়ি। বারবার জানতে চাই কেন আমাকে তোমরা মারছো, কিন্তু তারা কোনো কথা বলে না। আমি যখন আধমরা অবস্থায় তখন একজন বলে, বেলি বেগমের সব পেপারস ফিরিয়ে দিবি আর তার সামনে মাপ চাইবি। ও যদি তোকে মাফ না করে তাহলে তোকে এবার পুরোপুরিভাবে মেরে ফেলবো তুলে এনে। আর এই নে, যার টাকা পাবি ওনার কাছে তার ডাবল আছে এখানে। একটা টাকার ব্যাগ দিয়ে আমাকে সেখানে ফেলে রেখে চলে যায়। বুঝতে পারি এটা কে করেছে, কারণ সেদিন বাজারে আবির আমার দিকে যেভাবে তাকাচ্ছিল সেই দৃষ্টি আমার এখনো মনে পড়লে ভয় করে। আর যেহেতু বেলি রিলেটেড হয়েছে ঘটনা, এটা আবির ছাড়া কেউ করবে না। আপনি আমাকে মাফ করে দিন। বেলি বেগম অবাক হয়ে গেছে। মনে মনে চরম খুশি হয়েছে সে। এতদিনে খুব জ্বালাতন সহ্য করেছে সে, কিন্তু এবার আর না। বেশ করেছে আবির, তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছে। বেলি বেগম হেসে ওঠে। প্রথমবার যেন সে অনেক খুশি হয়েছে এমন একটা ভাব ধরেছে। বেলি বেগম বলে, আচ্ছা, মাফ করলাম। আপনি খাবার খেয়ে যান, না হলে খারাপ লাগবে। ওই কে আছো, ওনাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করো। বেলি বেগম হাসতে হাসতে সবার কাছে আসলো। আবিরের প্রতি তার জন্য আরো ভালোবাসা বেড়ে যায়। কিন্তু আবির কোথায়? কাজী সাহেবেরা বসে আছে। কাজী বলল, কই কনেকে আনা হোক, দ্রুত আনেন, অনেক কাজ আছে। ফারিয়ার রুমে আসে সবাই। ফারিয়াকে বধূ সাজে সাজানো হয়েছে। তাকে ধরে স্টেজে আনা হলো। কাব্যের পাশে বসলো। কাজী সবকিছু রেডি করে কবুল বলানোর মুহূর্তে আবির এসে হাজির হয়। পিছন থেকে বেলি বেগমকে ডাকে, আম্মু। সবাই ঘুরে সেদিকে তাকায়। আবিরের চেহারাটা দেখার মতো না, চোখ দুটো ফোলা লাগছে। রোহান এসে সামনে দাঁড়ায়। রোহানের দিকে বাইকের চাবি ছুড়ে দিল। ইশারায় চেয়ার আনতে বলে রোহানকে। রোহান একটা চেয়ার এনে দেয়। আবির চেয়ার টেনে বিয়ের স্টেজের সামনে এসে বসলো। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কাব্য বলে, আরে আবির ভাই, এতক্ষণ কই ছিলেন? সারাদিন আপনাকে কোথাও দেখিনি, কেমন আছেন? আবির কোনো কথা বলল না। ফারিয়া আবিরের আর আবির ফারিয়ার দিকে তাকিয়ে আছে। আবির বলে, সবাই একটু শুনুন, আমার কথাগুলো কেউ খারাপভাবে নিবেন না, বিশেষ করে কাব্য সাহেব। আপনি মোটেও না, কথাগুলো আমি জাস্ট ফারিয়াকে বলছি। ফারিয়াকে আমি ভালোবাসতাম, 2.5 বছরের রিলেশন ছিল আমাদের। আমি ফারিয়াকে এখনো ভালোবাসি, তবে আমি অপদার্থ একজন। প্রিয় মানুষের বিয়েতে নিজেই ইনভাইটেড, আবার সব অনুষ্ঠানের দায়িত্ব পড়ে আমার উপরে। এই যে বিয়ের যত লাইটিং, খাবার, গেট সব আমি করিয়েছি। তাহলে আপনারাই বলেন আমি কতটা নির্লজ্জ বা অপদার্থ।
প্রিয় মানুষকে নিজের করে নিতে তো পারলামই না, উল্টো অন্যের হাতে তুলে দিচ্ছি। ফারিয়া, তোমারে হারিয়ে বুঝেছি খারাপ লাগা, প্রেমের ব্যথার অনুভূতি, চিনচিনে ব্যথার অসম্ভব সুখ। তোমাকে ধরে রাখলে আমি এই নির্ভেজাল সুখ বুঝতাম কি করে। অতি সুখীরা নাকি প্রকৃত সুখের খোঁজে দেশান্তরী হয়। তারা যদি এই পরিমাণ দুঃখের ছায়াতলে কখনো থাকতে পারত, তাহলে তাদের কি দেশ বিদেশ ঘুরতে হয়? তোমাকে হারিয়ে আমি বুঝেছি নিঃসঙ্গতার সুখ। তোমাকে হারানোর আগে একা থাকলে আমার দম বন্ধ হয়ে যেত। মন খারাপ দেখে মা বুকে জড়িয়ে নিত, বলতো যা একটু বাইরে থেকে প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আয়। আমি বাইরে এসে দম আটকানো মন নিয়ে ঝোপঝাড় একা একা ঘুরে বেড়াতাম। তোমাকে না হারালে এই দম বন্ধ অবকাশ আমার এত আপন হতো কি করে বলো? তোমাকে হারিয়ে আমি থাকতে শিখেছি অন্ধকারে, বিষম অন্ধকারে। তুমি হয়তো জানো না, এই ফেলে আসা ক্লাস 12 পর্যন্ত অন্ধকারের ভয়ে আমি ঘরের বাতি বন্ধ করতে দিতাম না। অন্ধকার আমার ভয় লাগতো। মধ্যরাতে বাইরে গেলে মাকে সাথে নিয়ে যেতাম। সেই আমি এখন আলোর পরম শত্রু। ঘরে মানুষ আসলে আলো দেয় বলে আমি ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে ফেলেছি। তোমাকে না হারালে এই রজনী সুখ আমাকে কই পাইতো? বিদেশি এক সাহিত্যিক বলে গেছেন, ভেঙে ফেলার মতন কষ্ট নাকি এক সময় সুখের স্মৃতি হয়ে যায়। তুমি আমাকে প্রচণ্ড ঋণী করে গেছো প্রভাসিনী। শুনেছি প্রচণ্ড কষ্ট পাইলে নাকি মানুষ পক্ষী হয়ে যায়। আমার এখন যে বিস্তৃত বিশাল আকাশ, সেটার স্বাধীনতা আমাকে দিয়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তারপরও তোমাকে ভালোবাসি, তোমাকে সুখী দেখতে চাই। নিজের সিদ্ধান্তে বিয়ে করছো, ভালো থেকো। ও হ্যাঁ, সবসময় ঝগড়া শেষে বলতাম না যে চলে যাচ্ছি, ভালো থেকো। এবার সত্যি সত্যি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, আর কখনোই আমাদের দেখা হবে না। আসি। কথাগুলো বলে আবির চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর আবির ফারিয়ার সামনে থেকে উঠে দাঁড়ায়। পুরো মানুষ ভর্তি বিয়ের অনুষ্ঠানটা একদম পিনপত নীরবতা ভর করেছে। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আবির উঠে এসে বেলি বেগমের সামনে দাঁড়ায়। বেলি বেগমের দিকে মুচকি এসে বলে, আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসি। নিজের মায়ের পরই আপনার স্থান ছিল আমার কাছে, ভবিষ্যতেও থাকবে। আপনাকে যারা অপমান করতো সবার অবস্থা বুঝিয়ে দিয়েছি। আপনি হয়তো ভাবছেন সাধারণ একজন ফটোগ্রাফার এত কিছু কিভাবে করলো। আমি আইন বিভাগের প্রধান অফিসার। যাই হোক, আর কখনো দেখা হবে না আম্মু। ভালো থাকবেন। আর কেউ কোনো সমস্যা করলে আমি জানতে পারবো, সেটার কোনো চিন্তা নেই। আবির চলে আসে ওনার সামনে থেকে। বৃষ্টির কাছে এসে ক্যামেরা নিয়ে বলে, ভালো থাকিও। আবির আর দাঁড়ায় না সেখানে। রোহানের দিকে ব্যাকপ্যাক আনিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করে দেয়। পুনরায় কবুল বলতে বলে ফারিয়াকে। ফারিয়ার সবার দিকে একবার তাকায়। সবাই তখন ফারিয়ার দিকেই তাকিয়ে আছে। ফারিয়াকে আবার কাজী সাহেব কবুল বলতে বলল। সে এখনো কবুল বলছে না। ফারজানা কাছে আসে। ফারিয়াকে বলে, কি হলো, চুপ করে আছিস কেন? কবুল বল, এখন এত কি ভাবছিস? হ্যাঁ বলো কবুল। ফারিয়া কথা বলল না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। কাব্যকে বলে, সরি কাব্য, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি জানি আমার জন্য মা অনেক চিন্তা করে। মা তো একা থাকে। আমার মা আমাদের নিয়ে অনেক ভাবে। মায়ের চিন্তার কারণে আমি মায়ের থেকে বোঝা সরানোর জন্য বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু সত্যি কথা হলো, আমি আবিরকেই ভালোবাসি। আবিরকে না পেলেও তাকে ভালোবাসবো। আমি আবিরকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন যেহেতু আবির সবার সামনেই সবকিছু বলে দিয়েছে, তাই আমিও আর গোপন রাখতে চাচ্ছি না। আমার বাড়ির সবাই চায় তো আমি আবিরকে বিয়ে করি, কিন্তু আমাদের ব্রেকআপের পর জিদ করেই আমি আবিরের থেকে দূরে থেকেছি। নিজ থেকে বিয়ে করতে চেয়েছি, যেন মায়ের ঘাড় থেকে একটা বোঝা নামে। তবে আমি মনের বিরুদ্ধে আর যেতে পারছি না। প্রচন্ড কষ্ট অনুভব করছি। আমি সত্যিই আবিরকে ছাড়া থাকতে পারবো না। দম বন্ধ লাগে আমার। তোমাকে যদি আমি বিয়ে করি, তবে সেটা হবে আমার পক্ষ থেকে জোর করে বিয়ে করা। আমি জোর করে বিয়ে করতে পারবো না। আমাকে সবাই মাফ করে দাও। আমি কাব্যকে বিয়ে করব না। ভালো থেকো কাব্য। বিয়ের আসর তখন থমথমে অবস্থা। কাব্যও কিছু বলছে না। সে বুঝে গিয়েছে জোর করে ভালোবাসা তৈরি করা যাবে না। হয়তো এখন কাব্য জোর করে ফারিয়াকে বিয়ে করতে পারবে, কিন্তু বাকি কোনো কারণে ফারিয়াকে সে পাবে না। ফারিয়া সম্পূর্ণভাবে আবিরের। আবির বাসে টিকিট কেটে নিয়েছে। এখন বাজে রাত 8টা। 9টার সময় গাড়ি। এখন সে যশোরে চলে যাবে। কাউন্টারে বসে আছে আবির। ফোন অফ করে দিয়ে ব্যাগের উপরে হেলান দিয়ে বসে আছে আবির। বাড়িতে পৌঁছাতে রাত 3টা বাজবে। জার্নিটাকে নিজের মতো করে এনজয় করার চেষ্টাতে কি কি করা যায় ভাবতে থাকে।
ওদিকে ফারিয়া বাড়ি থেকে বের হয়, গায়ে ওর বিয়ের শাড়ি। ফারিয়া দৌড়াতে থাকে, কিন্তু এভাবে যেতে যেতে আবির চলে যাবে। হঠাৎ একটা বাইক এসে থামে ফারিয়ার সামনে। ফারিয়া তাকায় সেদিকে, রোহান দাঁড়িয়ে। রোহান বলে, আপু বাইকে উঠুন, বাকিটা আমি দেখছি, কোনো চিন্তা নেই। উঠে বসুন, সরাসরি আবির ভাইয়ের কাছে দিয়ে আসবো। বাস স্ট্যান্ডে না পেলে বাইকে করে হলেও ওর বাড়িতে দিয়ে আসবো। আমি থাকতে কোনো চিন্তা নেই। ফারিয়া দেরি করে না, দ্রুত বাইকে উঠে পড়ে। রোহান দ্রুত বাইকে স্টার্ট দেয়। এদিকে আবির ব্যাগের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে বসেছিল। টিকিট কাউন্টারের লোক আবিরকে ডেকে বলে, ভাইয়া, গাড়ি চলে এসেছে। এখানে আসতে 5 মিনিট লাগবে। দ্রুতই এসে গেছে। 9টার গাড়ি 8:30টায় চলে এসেছে। রেডি হন। আপনার সিট দরজার লাইনে 5 নম্বরে। এত জলদি? আচ্ছা, ভালো হয়েছে। আর গাড়ি নেই? হ্যাঁ, 10টা বা 9:30টার দিকে আছে একটা গাড়ি। আচ্ছা, আমি রেডি। আবির রেডি হয়ে আছে, কাঁধে ক্যামেরা আর গিটার ঝুলিয়ে ব্যাগটা হাতে নিয়েছে। 5 মিনিট পর বাস আসে। আবির দ্রুত হেঁটে বাসের কাছে আসলো। রোহান অনেক দ্রুতই বাইক চালিয়েছে, প্রায় 90 থেকে 100 গতিতে বাইক চালিয়ে 20 মিনিটের রাস্তা অতি দ্রুতই চলে এসেছে। টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। ফারিয়া জানে যশোর লাইনের বাসের কাউন্টার কোনটা। জিএম পরিবহনও দেখতে পায় সে। বাসটা ছাড়ার মতো প্রায়। ফারিয়া বাইক থেকে নেমে দৌড়ে বাসের দিকে চলে আসতে থাকে। আবিরকে বাসে উঠতে দেখে ফারিয়া জানে আবির একবার চলে গেলে আর কখনো তার সাথে কথা বলবে না। ফারিয়া হাঁপাতে হাঁপাতে আবিরকে ডাকতে জোরে চিৎকার করে। আবির! তখনই বাসটা ছেড়ে দেয়। আর 10 সেকেন্ড আগে আসলে আবিরকে ফারিয়া দেখতে পেত। বাস ছেড়ে দেয়। ফারিয়া চিৎকার করে কেঁদে হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার উপরে। মাথা নিচু করে কাঁদতে থাকে ফারিয়া। গায়ে ওর বিয়ের শাড়ি। রাতের রাস্তা অনেকটা ফাঁকা বলা যায়। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আবির, কেন চলে গেলা তুমি? এত খারাপ কেন তুমি? ভালোবাসো, নিজের করে নিতে পারো না? কেন বিয়ের আসরে আমার হাত ধরে নিয়ে আসলে না? বললে না কেন ফারিয়া, তুমি শুধু আমারই, আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না, আমারই থাকবে তুমি? বিয়ের আগে কেন আমাকে বললা না চলো এখান থেকে চলে যাই? আমি তো তোমারই ছিলাম আবির, আমি তোমাকে হারিয়ে ফেললাম। রোহান এগিয়ে আসে ফারিয়ার কাছে, নিচু হয়ে বলে, আপু কাঁদছেন কেন? এভাবে কেউ কাঁদে নাকি? বাচ্চাদের মতো করে কান্না করে কেউ? একটু মুখটা তুলুন, সামনে তাকান। ফারিয়া রোহানের কথা শুনে মুখটা তুলল। সামনে তাকিয়ে দেখে আবির বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ফারিয়া আবিরকে দেখে চোখ মুছল। আবিরই কি দাঁড়িয়ে আছে, নাকি এটা ফারিয়ার ভ্রম? ফারিয়া ঠিকমতো চোখ মুছে না। না, এটা তো সত্যিই আবির দাঁড়িয়ে আছে। ফারিয়া এক মুহূর্ত দেরি করে না, দৌড়ে আবিরের সামনে যায়। আবির তার বুক থেকে হাত সরিয়ে ফারিয়ার দিকে চেয়ে থাকে। রোহান ফোন বের করে আগে থেকে সবকিছু ভিডিও করছিল। এই দৃশ্যটা বাদ দেয়নি। ভিডিও করছিল বলতে ভিডিও কলে সে ওই বাড়ির সবাইকে দেখাচ্ছিল। ফারিয়া যখন কাঁদছিল তখন থেকে বৃষ্টিকে ভিডিও কল দিয়ে সব দেখাচ্ছিল। আর বৃষ্টি ফোন হাতে নিয়ে বিয়ের স্টেজে সবার মাঝখানে বসে ফারিয়ার কাণ্ড দেখতে থাকে। সবাই হাসতেছিল এতক্ষণ, তবে এই মোমেন্টে এসে সবাই চুপ। আবির ফারিয়াকে জড়িয়ে ধরে। ফারিয়া ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। আবিরের সাদা টি শার্ট ফারিয়ার চোখে পানিতে ভিজে একাকার। আবির বলে, এত কাঁদছো কেন? তুমি অনেক খারাপ, আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, তা খারাপ ছেলের বুকে এসে পড়ছো কেন? তোমার কি তা? শয়তান ছেলে, কাঁদবো আমি? মানুষজন দেখছে তো, সবাই কি ভাববে? যা ইচ্ছা ভাবুক, বলবে বউ বিয়ের আসর থেকে পালিয়ে বরের কাছে আসছে। আমি কি তোমার বর নাকি? তুমি আমার বর। বিয়েটা করলাম কবে? মনের বিয়েই বড় বিয়ে। ইস, বাসায় যাও, আমি আছি তো। না, যাব না, আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও, না হলে কিন্তু নিয়ে যাব না বলে দিলাম। আমাকে বকবা না একদম, অনেক কাঁদাইছো, এখন আবার বকা দেয় বেয়াদব। আবির মুচকে হাসে। কাউন্টারটা অনেক বড়, বসার জন্য সোফা রাখা। আবির ফারিয়ার হাত ধরে ভিতরে নিয়ে আসলো। ফারিয়া বলে, ওই তুমি তো বাস মিস করলা, যাবা কিভাবে? একটু পর আর একটা গাড়ি আছে, সেটাতে যেতে পারবো। ও, কোথায় যাও? রোহানকে থ্যাঙ্কস দিয়ে আসি, ছেলেটা কত কষ্ট করলো। ওই বজ্জাত কি জোরে গাড়ি চালিয়েছে। বৃষ্টির সাথেও চক্কর চলে, তাই না? হ্যাঁ, লাইনটা আমি করিয়ে দিয়েছি। আবির রোহানের কাছে আসে। রোহান ফোনটা পকেটে রাখলো, কলটা ঠিকই চলে। আবির বলে, তারপর কি খবর সাইড নায়ক? ভাইয়া, আপনাদের তো সিনেমার মতো হ্যাপি এন্ডিং হলো, আমাদেরটা ব্যবস্থা করে দিন। হ্যাঁ, দিব তো। তোমার কাজ হলো কালকেই সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবা, তারপর সেখানে বিয়ে হবে আমার আর ফারিয়ার। ওকে ভাইয়া, আসি তাহলে, সাবধানে যাবেন, আর পৌঁছে কল দিবেন। রোহান চলে যায়। আবির ফারিয়ার কাছে আসে। আবিরের কাঁধে মাথা রাখে ফারিয়া। বেশ ক্লান্ত ফারিয়া। দুটো বাসের টিকিট কেটে নেয় আবির। আগেরটাতে কাটা ছিলই, পাশাপাশি সিট করে নেয় আবির।
একটু পর বাস আসে। আবির খাবার কিনে নিয়ে ফারিয়াকে সাথে করে বাসে উঠলো। দুজন বসলো। রাতের জার্নি। আবিরের কাঁধে মাথা রেখে ফারিয়া বলে, আবির আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? হুম। তুমি কেন আমাকে জোর করে রাখলা না? সব আমিই করেছি। আমি যদি না আসতাম কি হতো? প্ল্যান বি হতো। মানে কিসের প্ল্যান বি? প্ল্যান এটা আগে শোনো। সেটা কি? এই যে তুমি আমার কাছে আসবা, এটা প্ল্যান এ ছিল। আমি 90% শিওর ছিলাম তুমি বিয়ে করবা না, আর যদি করতাও তখন প্ল্যান বি হিসেবে কি হতো জানো? কি হতো? রোহানকে বলা ছিল বিয়ের অনুষ্ঠানে ঝামেলা করতে, কাব্যকে তুলে নিয়ে যেত, তারপর বিয়ে ভেঙে যেত, এরপর তোমাকে তুলে আনতো আমার কাছে। বুঝছো এবার জান? কি খারাপ তুমি! একবারও আমাকে কিছু বললা না। কেন বলবো? তোর ক্ষুধা লাগছে, সারাদিন খাইনি। আসো আমাকে খাও। ফাজিল, সরো। আরে বাসের লাইট অফ তো, একটু চুমু টুমু দিলে কিছু হয় না। চুপ, চিপস খাবো আমি। এটা খেলে পেট ভরবে? তো চুমু খেলে পেট ভরবে? হুম। আচ্ছা। তারপর আর কিছু নেই। এইসব আপনাদের জানতে হবে না। ভাগেন এখন। নতুন গল্প আসতে যাচ্ছে আবার। এবার রোজ পোস্ট করব। না করলে আমার ধরে পিটাবেন। টাটা। ও হ্যাঁ, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।